শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা টেক কোশ্চেন নিয়ে চিন্তিত, কেননা সামনে তোমাদের এসএসসি পরীক্ষা 2026, তো আর নয় টেক কোশ্চেন নিয়ে চিন্তিত। এবার চলে আসছি শর্টকাট অল্প পরিসরে কিভাবে তোমাদের টেক কোশ্চেন ব্রেনে ঢুকানো যায়। আমার এই ভিডিওটি তোমরা যদি দেখো, আশা করি আর কখনোই দ্বিতীয় ভিডিও দেখতে হবে না, সংক্ষিপ্ত আকারে মনে রাখার টেকনিক। তো এবার আমরা চলে আসি মূল আলোচনায়। কয়েকটি আমরা বাক্য লিখেছি। টেক কোশ্চেন করতে গেলে আমাদের কি করতে হবে? সেন্টেন্সের শেষে আমাদের অবশ্যই একটা কমা বসাতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমরা একটা কমা বসাবো এবং আমরা একটা কোয়েশ্চেন মার্ক বসাবো। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমাদের কি করতে হবে? যেমন এখানে আমরা সাবজেক্ট হি আছে, আমরা হি নিলাম। আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্ট পরিবর্তন। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি আই, উই, ইউ, সি, হি, দে, ইট থাকে, তাহলে এইগুলো থাকবে সেম, কোনো ডিফারেন্স বা কোনো পার্থক্য হবে না। যা আছে সেটাই কিন্তু আমরা বসাবো। তার মানে হি আছে, হি বসাইছি আমরা। এইবার সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, মানে হ্যাঁ বোধক হয়, মানে কি হয়? হ্যাঁ বোধক হয়। সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব কয়টা? 24টি। আমরা 24টি সাহায্যকারী ভার্ব অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যে সেন্টেন্সে 24টি সাহায্যকারী যে কোনো একটি থাকলে, যদি অ্যাফার্মেটিভ আকার থাকে, তার মানে যদি নট না থাকে, নেগেটিভ না করা থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা কি করব? নেগেটিভ শর্ট ফর্ম আমরা এখানে লিখতে পারি, ইজেন্ট হি। এবার আমরা দ্বিতীয় নাম্বার রুলস চলে আসি, যে শি ইজ নট এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্রী নয়। আচ্ছা, আমরা জানি আগের মতোই যে সেন্টেন্সের সাবজেক্ট যদি এরকম থাকে, আমরা শি এখানে দেখতে পাচ্ছি শি হবে। এখন আমরা ভার্ব লিখবো কিভাবে? যে সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, তার মধ্যে নাবোধক থাকে, তাহলে আমাদের যে সাহায্যকারী ভার্বটা আছে, সেই সাহায্যকারী ভার্বটা এখানে লিখলে হবে। ইটস ওকে। এবার আমরা চলে আসি 3 নম্বরে আমাদের সেন্টেন্সে, যে ইউ রাইট এ লেটার। তুমি একটি পত্র লিখো। হ্যাঁ, আমরা অনেক সময় ভুল করে বসি যে সেন্টেন্সে বা যে বাক্যে আমাদের কখনো কি থাকে না, আমাদের কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, 24টি সাহায্যকারী ভার্বের কোনোটাই থাকে না, এম, ইজ, আর, ওয়াজ, আর। সেই ক্ষেত্রে আমরা কি করব? সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের কি করতে হবে? ডন বা ডাজন্ট লিখবো। আচ্ছা, আগের মতো আমরা কি করি? এখানে সাবজেক্ট নিয়ে আসছি, ইউ থাকলে ইউ। এখন আমরা কি করব? ভার্ব লিখবো। আচ্ছা, ভার্ব লিখতে গেলে আমাদের কি করতে হবে? সেন্টেন্সের কথা চিন্তা করতে হবে, টেন্সের কথা চিন্তা করতে হবে। যেহেতু এই সেন্টেন্সে কোনো প্রকার আমাদের কোনো সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমাদের কি করতে হবে? টেন্স চিন্তা করতে হবে, যেটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে চলে আসবে ডন, কেননা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডন। অন্য যদি কোনো এখানে পার্সন থাকতো, থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ একটি বস্তু বা একটি ব্যক্তি, একজন, সেই ক্ষেত্রে এখানে ডাজেন্ট হইতো প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে। ওকে স্টুডেন্টস, এবার চলে আসি 4 নাম্বার সেন্টেন্সে, যে মাহিন প্লেস ফুটবল। মাহিন ফুটবল খেলে। আচ্ছা, এখানে আমরা দেখি, এখানেও আমাদের কোনো সাহায্যকারী ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কি? টেন্সের কথা চিন্তা করতে হবে বা সেন্টেন্সের কথা চিন্তা করতে হবে। এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো সাহায্যকারী ভার্ব ছাড়া। আচ্ছা, আগের মতোই আমরা কি করি? এখান থেকে সাবজেক্ট আমরা পরিবর্তন করে নিই, এখানে নিয়ে আসি। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্টস তোমরা মনে করবে যে সেন্টেন্সের সাবজেক্ট কোনো ব্যক্তির নাম, অর্থাৎ এখানে মাহিন, তাহলে মাহিন একটা ম্যাসকুলিন জেন্ডার, তার পরিবর্তে আমরা লিখতে পারি হি। আচ্ছা, এখানে যদি থাকতো কোনো ফ্যামিলিন জেন্ডার, তার মানে মেয়ের নাম, সেই ক্ষেত্রে এখানে তার পরিবর্তে আমরা লিখতাম এখানে সি। কিন্তু দেখা যাচ্ছে যে মাহিন একটা ছেলের নাম, মাহিন একটা ছেলের নাম, ম্যাসকুলিন জেন্ডার, এই জন্য তার পরিবর্তে আমরা হি লিখছি। তার মানে বোঝা গেল যতগুলো পৃথিবীতে কোনো পুরুষ বা ম্যাসকুলিন জেন্ডার থার্ড পারসন সিঙ্গুলার, মানে এক বছর একজন, তার পরিবর্তে আমরা লিখতে পারি হি। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব নাই, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য এটা হচ্ছে ডাজেন্ট, কেননা হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এক বছর। এবার আমরা চলে আসি যে 5 নম্বর সেন্টেন্স, মারিয়াম ওয়েন্ট টু কলেজ। মারিয়াম কলেজে গিয়েছিল, মানে মহাবিদ্যালয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আমরা আগের মধ্যে কি করি? মারিয়াম হচ্ছে একটা মেয়ের নাম, ফেমিনিন জেন্ডার, তাহলে মারিয়ামের ক্ষেত্রে আমরা সি লিখতে পারি। আচ্ছা, আমরা এখানে এবার আমরা দেখতে পাচ্ছি কোন প্রকার সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব নেই।
আচ্ছা, যেই সেন্টেন্সের সাবজেক্টিভ ভার্ব থাকে না বা অবজেক্টিভ ভার্ব থাকে না, সেই সেন্টেন্সে আমরা কি করি? অবশ্যই আমরা অন্য কোনো ভার্ব আমাদের খুঁজতে হয়। অবশ্যই এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য ডিডেন্ট। হ্যাঁ, ডিডেন্টের ক্ষেত্রে যে পার্সনই বা যে সাবজেক্টে বসুক না কেন, সবার ক্ষেত্রে ডিডেন্ট হয়। আগের সেন্টেন্সে যেমন 4 নম্বরে আমরা কিন্তু পার্সন অনুসারে আমরা বা ব্যক্তি অনুসারে আমরা ডাজেন্ট বসাইতে পারছিলাম বা ডন্ট বসাইতে পারছিলাম, কিন্তু 5 নম্বর সেন্টেন্সে দেখা যাচ্ছে যে সকল ক্ষেত্রেই, সব পার্সনের ক্ষেত্রেই আমরা কি ডিডেন্ট আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আরো অন্যান্য পার্সনের ক্ষেত্রে, পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেই সেন্টেন্সে আমরা দেখবো যে থিং যুক্ত কিছু থাকে, ইট হবে। যেমন সামথিং, নাথিং, এভরিথিং, এনিথিং। এর যে কোনো একটা যদি কোনো সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরিবর্তে আমরা এটাকে ইট বসাইতে পারি। আচ্ছা, যেই সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে দেখতে পারি যে many of them, none of them, all of them, any of them, neither of them, either of them, এরকম যদি, তার মানে of এর পরে them থাকলেই ট্যাগ কোশ্চেনে এগুলো পরিবর্তন হবে দে। এখানে আমরা দে বসাতে পারি ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে। এবার চলে আসে আমরা অন্য ক্ষেত্রে যে all of you, some of you, none of you, আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে লিখছি, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা শর্টকাট বোঝানোর চেষ্টা করতেছি। দিস ইজ দ্য টেকনিক টু রিমেম্বার ইন মাইন্ড অলওয়েজ, আই থিঙ্ক। এটা হচ্ছে তোমাদের মনে রাখার সবসময় একটা কৌশল, যে অবের পরে ই থাকলেই কিন্তু ইউ আমরা বসাইতে পারি। তার কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি অবের পরে ইউ থাকে, তাহলে আমরা ইউ লিখবো, সাবজেক্ট হিসেবে ইউ লিখবো অবারটাকে। এবার আমরা চলে আসি 5 নম্বরে যে অব আস, অবের পর যদি আস থাকে, যেমন ম্যানি অব আস, নান অব আস, মেনি অব আস, এনি অব আস, সেভারাল অব আস, অল অব আস, এরকম। তার মানে অবের পরে আস থাকলেই টেকনিক যে আমাদের উই হবে, সেই উইটা আমরা এখানে লিখতে পারি। এবার আমরা চলে আসি কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিস, দ্যাট যদি থাকে, যদি কোনো একটা থাকে, তার পরিবর্তে আমরা ইট লিখতে পারি। আর যে কোনো একটা হিসেবে যদি থাকে, ইট লিখতে পারি আমরা। এবার চলে আসি আমরা 7 নম্বরে যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যে দিস, দিস, দোজ, এর যে কোনো একটা যদি থাকে, তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দে লিখতে পারি। আচ্ছা, আরো কিছু রুল আছে আমাদের, যেগুলো আমাদের মনে রাখার বিষয়, যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কোনো বস্তু, সেটা হোক ম্যাটেরিয়াল বা সেটা হোক যে কোনো একটা বস্তু হোক না কেন, যেটা হয়তো ব্যক্তির নামে পড়ে না, এবং কোনো জায়গার নাম, আরো অনেক কিছুর নাম যেটা হয়তো থার্ড পারসন সিঙ্গুলার, তার পরিবর্তে ইট হবে। আচ্ছা, শিশু, শিশু একটা অবশ্যই অবচেতন, তার মানে শিশু মানব জাতি হলেও শিশু বড় মানুষের মতো বা প্রাপ্তবয়স্ক মানুষের মতো জ্ঞান না থাকার কারণে এই শিশুটা দেখা যাচ্ছে যে একটা আমাদের চেতনহীন, তার মানে তার কোনো বুদ্ধি জ্ঞান অতটা নেই, সে একজন শিশু। সেক্ষেত্রেও ইট বসাতে পারি, কিন্তু সিঙ্গুলার হলে, বেবির ক্ষেত্রে বেবি যদি হয়, আমরা দে বসাবো আমরা। আর আরেকটা কথা বলে রাখি যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যখনই দেখবো যে আমরা বহুবচন, তখনই কিন্তু তার পরিবর্তে এখানে দে হবে। এবার চলে আসি জিরান, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জিরান যদি থাকে বা ইনফিনিটিভ। কোশ্চেনের পরে জিরান কি? জিরান হচ্ছে কোনো বাক্যের শুরুতেই বা সেন্টেন্সের শুরুতে আইনজি যুক্ত যদি থাকে, সেক্ষেত্রে সেটা জিরান হবে। জিরান তার পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট হবে। ইনফিনিটিভ বাক্যের শুরুতেই যদি টু যুক্ত কোনো মূল ভার্ব থাকে বা বেস ফর্ম থাকে, যেমন টু ওয়াক ইন দ্য মর্নিং, এরকম যদি থাকে, বা ওয়াকিং, সেই ক্ষেত্রে আমরা বুঝে নেবো জিরান বা ইনফিনিটিভ। আর তার পরিবর্তে সাবজেক্ট হিসেবে অবশ্যই তাকে ইট বসবে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই ট্যাগ কোশ্চেন একটা ইজি জিনিস। তো এই ইজি জিনিসটাকে আমরা যদি একটু যত্ন সহকারে করার চেষ্টা করি, আশা করি যে অল্প সময়ের ভিতরে আমরা অনেকটাই বুঝতে পারছি যে ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি লক্ষ্য করে দেখেছি আমাদের ছেলেমেয়েরা, তোমরা যারা আছো, একটু আবার রিপিট করতেছি। দেখো যে অবশ্যই আমাদের কি চিন্তা করতে হয়, যে পুরো সেন্টেন্সটাকে দেখো যে সাবজেক্ট কি আছে, অবশ্যই আমাদের চিন্তা করতে হবে এই সাবজেক্টটা এখানে নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট কি আছে? যদি এখানে সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, শি, হি, দে, ইট, এর যে কোনো একটা থাকে, তাহলে এটি হবে সেম। এবার চলে আসো যে লিখতে হবে এখানে ভার্ব, কিন্তু ভার্ব লেখার আগে চিন্তা করতে হয় যে টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা, বা সেন্টেন্সটা অ্যাফারমেটিভ কিনা। হ্যাঁ, অবশ্যই সেন্টেন্সটা অ্যাফারমেটিভ, মানে হ্যাঁ বোধক শুধুমাত্র সাহায্যকারী ভার্ব আছে, এই জন্য এখানে প্রেজেন্ট হয়েছে। এবার চলে আসি আমরা 2 নাম্বারে। 2 নাম্বারে যে আগের মতোই আমরা সাবজেক্ট এখানে নিয়ে আসছি। এবার আমরা সাহায্যকারী ভার্ব লিখবো। তার আগে চিন্তা করবো যে সেন্টেন্সটা অ্যাফারমেটিভ না নেগেটিভ। অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ, এখানে সাহায্যকারী ভার্ব যা আছে ইজ হবে। এবার চলে আসি 3 নাম্বারে, ইউ রাইট এ লেটার, তুমি একটি পত্র লেখো।
আচ্ছা, 3 নাম্বার সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব হচ্ছে 24টি, তার কোনোটাই কিন্তু নাই। তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে রুলসটা কি দাঁড়ায়, আগের মতোই আমরা সাবজেক্ট এখানে নিয়ে আসছি। এবং এবার এখানে সাহায্যকারী ভার্ব না থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে নিয়ে আসতে হবে ডন্ট অথবা ডাজেন্ট। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে সেকেন্ড পার্সনের সাথে অবশ্যই ডন্ট বসে, মাথা রাখতে হবে। যদি এখানে থাকতো থার্ড পার্সন বা একজন থাকতো, তাহলে এখানে অবশ্যই আমরা ডাজেন্ট লিখতাম। এবার আমরা চলে আসি 4 নম্বরে, মাহিন প্লেস ফুটবল, মাহিন ফুটবল খেলে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, সেটা হচ্ছে মাহিন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু একটা ম্যাসকুলিন জেন্ডার, একটা পুরুষ, মানে অবশ্যই পুরুষ যদি কিছু যদি বোঝায়, তাহলে নাউনের ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে নামের পরিবর্তে হি হবে, এবং মেয়ে বোঝালে বা ফ্যামিলি জেন্ডার বোঝালে তার পরিবর্তে সি হবে। আচ্ছা, এবার আমরা চিন্তা করি এই সেন্টেন্সে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের কি করতে হবে, টেন্স চিন্তা করতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব ছাড়া, সেই ক্ষেত্রে এখানে চলে আসবে ডাজেন্ট। অবশ্যই, কেননা ডাজেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বা এক বচন, এই জন্য ডাজেন্ট। এখানে দণ্ড বসানো কিন্তু যদি এটা প্লুরাল থাকতো বা ফার্স্ট পারসন আই থাকতো বা উই থাকতো বা যে থাকতো, সেক্ষেত্রে এখানে ডন্ট বসানো কিন্তু, কেননা এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে ডাজেন্টটা বসাইতে পারি। ওকে, তোমরা যারা 5 নাম্বার, মারিয়াম ওয়েন্ট টু কলেজ, মারিয়াম কলেজে গিয়েছিল। আচ্ছা, এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে মারিয়াম হচ্ছে একটা মেয়ের নাম, ফেমিনিন জেন্ডার, তাহলে মারিয়াম নাউনের পরিবর্তে এখানে সি বসাইতে হবে। আচ্ছা, এবার চলে আসি ভার্ব লেখার ক্ষেত্রে, যে এই সেন্টেন্সে আমরা কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা অবশ্যই ধরে নিচ্ছি এরা পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে অবশ্যই ডিডেন্ট বসে, সেটা যে কোনো পার্সনের ক্ষেত্রে শুধু ডিডেন্ট বসবে, অন্য বা বিকল্প কিছু বসবে না। এবার আমরা আরো কিছু পার্সন পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন একটু কথা বলছি। কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি আই, উই, ইউ, সি, হি, দে, ইট থাকে, সেম, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। এবার চলে আসি 2 নম্বরে, 2 নম্বরে থিং, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যেমন সামথিং, এভরিথিং, নাথিং, এনিথিং থাকলে ইট বসবে। 3 নাম্বার, অবের পর যদি দেম থাকে, নান অফ দেম, সাম অফ দেম, অল অফ দেম এরকম যদি থাকে, তার মানে অবের পর দেম থাকলে দে বসবে, ট্যাগ কোশ্চেনে এর পরিবর্তে সাবজেক্ট। এবার 4 নাম্বার, অবের পর যে ই থাকে তাহলে ইউ হবে ট্যাগ কোশ্চেনে। কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি অফ আস থাকে, অর্থাৎ অল অফ আস, সাম অফ আস, মেনি অফ আস, তাহলে তার পরিবর্তে উই বসবে ট্যাগ কোশ্চেনে। 6 নাম্বার, কোন সেন্টেন্সে যদি দিস বা দ্যাট থাকে এর যে কোনো একটা সাবজেক্ট হিসেবে, তাহলে তার পরিবর্তে ইট হবে ট্যাগ কোশ্চেনে। এবার 7 নাম্বার, কোন সেন্টেন্সে যদি দিস বা দোজ থাকে এর যে কোনো একটা, তাহলে দে হবে। এবার আমরা চলে আসি অন্যান্য ক্ষেত্রে, যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি কোনো বস্তুর নাম থাকে বা শিশু থাকে বা জিরান থাকে বা ইনডিফিনিট থাকে, সেই ক্ষেত্রে তার পরিবর্তে ইট হবে, সেটা যদি সিঙ্গুলার হবে, এক বচন হয়। কিন্তু প্লুরাল যদি হয়, বহুবচন হয়, সেটা ব্যক্তি নাম হোক বা বস্তু নাম হোক, তার পরিবর্তে দে হবে। তো আশা করি আহ ছেলেমেয়েরা অর্থাৎ আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অনেকটাই বুঝতে পারছো অল্প পরিসরে। তো আমরা আরো কিছু পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করবো বাকি অংশ। তো যদি এতটুকু ভালো লাগে সংক্ষিপ্ত পরিসরের আলোচনায়, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিবে, একটু শেয়ার করবে, একটু কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আরো আমরা নতুন নতুন আঙ্গিকে নতুন ভিডিও নিয়ে আসবো, কেননা তোমাদের সামনে এসএসসি পরীক্ষা। তোমরা ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছো, আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। আর ভালো মন্দ নিয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আশা করি তোমাদের মাঝে আরো সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ।